গত বছরের এই 5ই আগস্টে বঙ্গভবনে যখন আমরা প্রথম 7-8টা দল হাজির হই, যখন পরবর্তী সরকার পরিস্থিতি কী করণীয়, প্রথম সেনাপ্রধান বক্তব্য রাখলেন। এরপরে বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বেগম খালেদা জিয়াকে এখনই নির্বাহী আদেশে মুক্তি দেওয়ার দাবিটা করলেন। 3 নম্বর ব্যক্তি হিসেবে আমি বক্তব্য রাখি 5-6টা পয়েন্টে। শুধু একটা পয়েন্ট যেটা আমি উল্লেখ করেছিলাম যে ইতিমধ্যেই যে পরিস্থিতি তৈরি হয়েছে, আমরা এখনই যদি, কারণ একটা প্রতিশোধের একটা প্রবণতা ইতিমধ্যে আমরা আশঙ্কা করছি। রাষ্ট্রপতি যেমন বক্তব্য রাখবেন, সেনাপ্রধানরা বক্তব্য রাখবেন, রাজনীতিকরাও এই বৈঠকের পরপরই জাতির উদ্দেশ্যে তারা বক্তব্য রাখবেন যে আমরা 16 বছরে বা জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার, প্রতিটা বিচার আমরা দেখতে চাই, কিন্তু প্রতিশোধের কোনো রাজনীতি আমরা যেন তার মধ্যে আমরা যেন লিপ্ত না হই। এবং আমি মনে করি গত 1 বছরে সবচেয়ে বড় অর্জন যেটা, আওয়ামী লীগের নেতারা আশঙ্কা করেছিলেন যে হাসিনা উত্তর বাংলাদেশে 2 লক্ষ থেকে 5 লক্ষ মানুষ তারা মারা পড়বেন এবং একটা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি মনে করি বাংলাদেশের রাজনীতিকরা যারা আমরা রাজপথে আন্দোলন ছিলাম এবং মানুষের যে অসম্ভব, মানুষ যে সম্প্রীতির মনোভাব, ধৈর্যের মনোভাব, এই মনোভাবের আমরা কিন্তু একবার উষালগ্ন থেকে আমরা তার চূড়ান্ত নজির আমরা স্থাপন করেছি। আমরা প্রতিশোধের জায়গায় পা দেইনি এবং চেষ্টা হয়েছে যে তাহলে আমাদের অভ্যুত্থানের অর্জন এটা কিন্তু বিনষ্ট হয়ে যেতে পারে। আরও হিংসা, আরও বিভেদ, প্রতিহিংসার রাজনীতি আমরা চেষ্টা করেছি এড়িয়ে চলার জন্য। এবং এটা সত্য, না হলে বাংলাদেশে গত 15 বছরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, একটা রক্ত গঙ্গা বয়ে যাবার আশঙ্কা অনেকেরই ছিল। কিন্তু আমরা অসাধারণ ধৈর্য, সম্প্রীতির পরিচয় দিয়ে, এটাই আমি বলি আমাদের অভ্যুত্থানের অর্জনটা হচ্ছে এটা, যে আমরা সারা দেশের এই 17-18 কোটি মানুষ, রাজনৈতিক দলগুলো অসাধারণ দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। এটাকে একটু হিসাবে বিবেচনার মধ্যে এটাকে আমাদেরকে নেওয়া দরকার। হ্যাঁ, গোটা আন্দোলন হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, সত্য এটা, যেটা আমি প্রফেসর ইউনূসের সামনে অনেকবার বলেছি যে আপনারা অনেকগুলো কমিশন করেছেন, কিন্তু গোটা আন্দোলনের প্রধান যে দাবিটা ছিল বৈষম্যের বিলোপ হবে। হ্যাঁ, রাজনৈতিক বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য, সাংস্কৃতিক বৈষম্য বিলোপ হবে, কিন্তু বৈষম্য বিলোপের জন্য কোনো কমিটি হয়নি। আপনারা নিশ্চয়ই সবাই একমত হবেন, আধুনিক যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র মানেই হচ্ছে সে ধর্মবিশ্বাসের জন্য, রাজনৈতিক বিশ্বাসের জন্য, সাংস্কৃতিক আচরণের জন্য রাষ্ট্র তার কোনো নাগরিকদের মধ্যে নাগরিক সাংবিধানিক অধিকারের ক্ষেত্রে কোনো বৈষম্য করবে না। এটাই হচ্ছে যে কোনো আধুনিক মানবিক গণতান্ত্রিক রাষ্ট্রের সবচেয়ে বড় উপাদানের জায়গাটা। দুর্ভাগ্যজনকভাবে আমরা এই ক্ষেত্রে কোনো কমিশন করতে পারিনি। এমনকি দেবপ্রিয়দের শ্বেতপত্র কমিশন, তাদের রিপোর্টও 7 মাস ধরে এখন প্রায় ফ্রিজে জমা পড়ে আছে। এ ব্যাপারে কোনো কার্যকর উদ্যোগটা নেওয়া যায়নি। সরকারকে আমরা অসাধারণ সমর্থন যুগিয়ে আসছিলাম, কিন্তু আজকে আপনাদের সবার মন ভারাক্রান্ত, আমাদেরও মনে গতকালকে থেকে ভারাক্রান্ত। সোহাগের ভিডিওটা প্রকাশ হওয়ার পরে আমি সাংবাদিক বন্ধুরা, আপনারা সাক্ষী আছেন, আমি 100 বক্তৃতা করেছি এর আগের 15 বছরে যে দেশে একটা আওয়ামী জাহিলিয়াতের যুগ চলছে, অসংখ্য ঘটনা উদাহরণ দিয়ে। কিন্তু গত 9 মাসে প্রায় 175-80 জন মানুষ বিনা বিচারে, অনেকটা মব সন্ত্রাসে, গণপিটুনিতে এবং প্রতিপক্ষের হামলা, তারা কিন্তু তাদের প্রাণ গেছে। হিসাবটা একটু নেওয়া দরকার। রুমিন বললেন, এই কথাটা সত্য যে এত বড় সমর্থন নিয়ে বাংলাদেশের অন্য কোনো সরকার আসেনি। দুর্ভাগ্যজনকভাবে সরকার, আমরা তাদেরকে যে সমর্থন জুগিয়েছি, সরকার কার্যকরীভাবে রাজনৈতিক দলগুলোর সমর্থনকে তারা কাজে লাগাতে পারেনি, বরঞ্চ প্রথম মুহূর্ত থেকেই তারা একটা বিশেষ পক্ষ অবলম্বন করতে যেয়ে সন্দেহ অবিশ্বাসের জন্ম দিয়েছেন, আরও ভাগ বিভাগের জন্ম দিয়েছেন এবং এক ধরনের
পক্ষপাত দুষ্ট ভূমিকার কারণের জন্য আমরা যেখানে আরও ঐক্য সংহতি বোঝাপড়া তৈরি করব, তার পরিবর্তে এখানে বিপরীতটা সংগঠিত হয়েছে। সরকারের হয়তো আন্তরিকতা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, কিন্তু প্রজ্ঞা দূরদর্শিতার যে ঘাটতি ছিল প্রতিদিন সেটা এখন লক্ষ্য করা যাচ্ছে। এবং আমি রাজনীতিকদেরকে প্রায় বলি, আমার সকল যখন দেখা হয় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা বছর প্রফেসর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার যে এখনও ক্ষমতায় আছেন এবং যেখানে প্রথম দিন থেকেই ওই যা বলো না বিপ্লবের পেছনে যেমন প্রতি বিপ্লব হাঁটে, গণঅভ্যুত্থানের পেছনেও একটা প্রতি অভ্যুত্থান, এটারও বহু চেষ্টা হয়েছে গত এক বছরে। নাশকতা, নানা ধরনের অপতৎপরতা, বিভক্ত করা, এখানে সাম্প্রদায়িক ইস্যু তৈরি করে ইসকনের মতন ঘটনাকে সামনে রেখে শেষ চেষ্টা ছিল সাইফুল ইসলাম তার যে হত্যাকাণ্ড চট্টগ্রামে একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য। আমাদের মানুষ তার সহনশীলতা, সম্প্রীতির একটা পরিচয় এখানে দিয়ে আসছেন, কিন্তু দুর্ভাগ্যজনক এই জায়গাটাকে আমরা এ পর্যন্ত সরকারি সমর্থনটাকে তারা যে কাজে লাগাতে পারলেন না, এত বড় সমর্থনের পরেও এর দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। এবং আওয়ামী জাহিলিয়াত আবার ফিরে আসছে কিনা, বিশ্বজিতের যে ঘটনা অথবা আবরার ফাহাদের যে ঘটনা, সাপের মতন পিটিয়ে যেভাবে হত্যা করা হয়েছে, 3 দিন আগে এখানে ভাঙ্গারি ব্যবসায়ী সোহাগকে যেভাবে হত্যা করা হয়েছে, তার মধ্যে মৌলিক কোনো পার্থক্য আছে? তাহলে আমাদেরকে কি আবার কি আওয়ামী আইনি জাহিলিয়াতের কথা আমাদেরকে আবার কি মনে করিয়ে দেওয়া হচ্ছে? এটা খুবই বিভৎস একটা চেহারা। এবং প্রায় আমি বলি যে এ পর্যন্ত যতগুলো ঘটনা, প্রধান দায়িত্ব অবশ্যই সরকারকে বহন করতে হবে। আপনারা নিশ্চয়ই সবাই একমত হবেন, সরকারের প্রত্যক্ষ পরোক্ষ নানা মদদের কারণের জন্য যারা অভ্যুত্থানকে বিপ্লব নাম দিয়েছেন, বিপ্লবের নাম দিয়ে অনেকগুলো অনাকাঙ্ক্ষিত ঘটনা সংঘটিত হয়েছে, যেটা মানুষকে ক্ষুব্ধ করেছে, বিরক্ত করেছে, হতাশ করেছে। আমাদের মধ্যে নতুন করে ভাগ বিভক্তি যেখানে তৈরি হয়েছে, সুযোগ এসেছিল সাউথ আফ্রিকার মতন একটা হিস্টোরিক্যাল একটা রিকনসিলিয়েশন করার জন্য। যারা অপরাধ করেছেন, যারা খুনের জন্য দায়ী, আইসিটি ট্রাইব্যুনাল হয়েছে, খুব অল্প সংখ্যকের নামে মাত্র মামলা হয়েছে, অধিকাংশ তার ধরাছোঁয়ার বাইরে। আমরা বলেছি প্রয়োজনে ট্রাইব্যুনালের সংখ্যা বৃদ্ধি করেন, প্রসিকিউশনের সংখ্যা বৃদ্ধি করেন, বিচারটা কার্যকর করেন, জোরদার করেন। খুব বেশি আশাবাদী দেখা যাচ্ছে না, এখন কিছু তৎপরতা চলছে, আমরা বলেছি এটা। তারপরে সংস্কারের ব্যাপারে সবাই আমরা একমত, এবং সেখানে কিন্তু এই সমস্ত ঘটনার ক্ষেত্রে সরকারের পরোক্ষ মদতের কারণে তারা এগুলোকে বিপ্লবের নাম করে যেভাবে মব সন্ত্রাসকে যেভাবে ছড়িয়ে দেওয়া হয়েছিল, এবং সেই জায়গা কিন্তু দায়িত্ব অবশ্যই সরকার এবং সরকারি প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে গ্রহণ করতে হবে। ইতিমধ্যে আমি বহুবার বলেছি একটা সামাজিক নৈরাজ্য চলছে, সামাজিক নৈরাজ্যকে এখন একটা রাজনৈতিক একটা নৈরাজ্যের দিকে এটাকে নিয়ে যাওয়া হচ্ছে, খুবই দুর্ভাগ্যজনক। এবং নানা রাজনৈতিক লুম্পেন এই সুযোগটা প্রত্যেকেই এখন গ্রহণ করছে। এখন একদিকে বাংলাদেশ গভীর নিরাপত্তা ঝুঁকিতে, আমার রোহিঙ্গাকে গত 1 বছরে প্রায় 1.5 লক্ষ রোহিঙ্গা নতুন করে যুক্ত হয়েছে আমার পার্বত্য চট্টগ্রাম কেন্দ্র করে, এমনকি আমার আঞ্চলিক অখণ্ডতা নিয়ে নানা ধরনের তৎপরতা অপতৎপরতা আশঙ্কা করছি। ভারত পুশিং করছে, সংখ্যা কত ঢোকাল হচ্ছে গুরুত্বপূর্ণ, ভারত একটা রাজনৈতিক বার্তা দেবার চেষ্টা করছে। তারা আমাদের অভ্যুত্থান, নতুন যে আমাদের রেজারেকশন, আমাদের যে পুনরুত্থান এই জাতিগোষ্ঠীর, ভারত এখন এটাকে মেনে নিতে পারেনি। এই প্রেক্ষিতগুলো বিবেচনার মধ্যে নেওয়া দরকার। এবং সেখানে আমি সকল রাজনৈতিক দলকে আমি বলতে চাই, মেহেরবানি করে বিজয়টা যদি বেশি আগে শুরু করেন, বাংলাদেশটাকে যারা অভ্যুত্থানের পরে গানিমাতের মাল মনে করছেন, গনিমাতের মাল বখরা ভাগ নেবার জন্য যে ধরনের প্রতিযোগিতা দেখা যাচ্ছে, আমি অনেকগুলো দলের মধ্যে আমি গনিমাতের মাল মনে করে বাংলাদেশকে ভাগ বাটোয়ারা করার খুব গভীর একটা অপতৎপরতা লক্ষ্য করেছি। সুতরাং এখানে কিন্তু আপনাদের জন্য বড় একটা অ্যাসিড টেস্ট। অভ্যুত্থানের পরে যদি বেশি আগে যদি একটু উৎসবটা পালন করা শুরু করেন, যদি ভাগ বাটোয়ারা যদি নেওয়া শুরু করেন, আসল বিজয়টা আপনাদের হাতে নাও আসতে পারে।